এই হরিপালের বিভীষিকার রহস্যের সম্বন্ধে খুব কম লোক জানে বলেই জানতু। তাহলে কি সে গোপনীয়তা নেই? বিভীষিকার সাথে সেই 7 কলসি মোহর আর হিরে জহরতের গল্পও ছড়িয়ে গেছে কিনা সেটাই প্রশ্ন। তাহলে তো প্রলয়ের আর বাকি নেই প্রসাদ। বিজয়াচরণ ছিলেন তন্ত্র সাধক। বাকিদের বক্তব্য ছিল তিনি নাকি অপতন্ত্রের চর্চা করেন। এই সেই দুর্গাসাগরের মজাঝিল। আমরা এখন দক্ষিণ হরিপালে। সূর্যের দক্ষিণায়ন কালে বিষ কুম্ভ যোগেরা মহামারীতে মরেছে। এখানে সবাই প্রায় ত্রিজনে প্রাপ্ত হয়েছে। তমালোচনা কিরায় শুনছেন দিব্যপ্রিয় রায়চৌধুরীর কলমে হরিপালের অভিশপ্ত গ্রাম। বেলা প্রায় 10 ঘটিকা হবে। সকালে রোদ্দুরে কৃষ্ণচূড়া গাছের ছায়া আর গঙ্গার দিক থেকে ভেসে আসা মৃদুমন্দ শীতল বাতাস ভারী ভালো লাগছিল মানুষটি। গঙ্গার ঘাটে উদাসীনভাবে বসে আছেন তিনি। তার সামনে দিয়ে নানা ধরনের লোক আসছে যাচ্ছে গঙ্গা স্নানে। প্রায় সবাই তাকে চেনে। ব্রাহ্মণ না হয়েও এই মানুষটি কোনো ব্রাহ্মণ বা সংসার ত্যাগী সাধুর থেকে কম শ্রদ্ধা পান না। যারা তাকে চেনে প্রত্যেকেই নমস্কার করে যাচ্ছে। প্রণাম বাবা ঠাকুর। পেন নাম নেবেন বাবা? তিনি প্রতি নমস্কার করে আবার তা ফিরিয়েও দিচ্ছেন, কারণ প্রণামের অধিকারী যে স্বয়ং জগন্মাতা। আজকে কার্তিকের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী, আর 2 দিন পরেই দীপান্বিতা কালী পূজা। তাঁর কালী পূজার খ্যাতি দূর দূরান্তে বিস্তৃত, কিন্তু অন্যান্য বছরের থেকে এবার যেন কিছু ব্যতিক্রম ঘটেছে। কি আশঙ্কা তার মনের মধ্যে খেলা করছে। আপন মনে তিনি বিড়বিড় করে আওড়ালেন, মহামারীতে এত লোকের মৃত্যু হলো, পুরো অঞ্চলটা অভিশপ্ত। 12 দেহের রক্ত, তা পেলে প্রেতের দল যদি শক্তিশালী হয়ে ওঠে তখন। আচমকা চিন্তায় ছেদ পড়ল তাঁর, কারণ তিনি দেখতে পেলেন 2 জন লোক তাঁর দিকেই আসছে। গঙ্গার পাড়ে থাকে স্নানার্থীর দল, আর মাঝ গঙ্গার বুক বেয়ে ডিঙি নৌকো, ছিপ থেকে শুরু করে আমির ওমরাহদের বজরা সবই ভেসে যায়। তারই মধ্যে একটা বালাম নৌকো বাকিগুলোর থেকে আলাদা হয়ে মাঝ গঙ্গা থেকে সরে ঘাটের দিকেই আসছিল। বালামটা একজন বাইছিল, আর একজন গোটা 2 বস্তা সামলে বসেছিল, যেন ভারী দরকারি জিনিস। লোক দুটো ঘাটের থেকে একটু দূরে নিজেদের বালাম নৌকো বেঁধে 2 জনে 2টো বস্তা কাঁধে তুলে আর এক দিক দিয়ে টাঙায় উঠে সেই মানুষটির সামনে এসে দাঁড়ালো। তারপর একজন এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, নাম বাবা ঠাকুর, আচ্ছা এখানে রামপ্রসাদ সেনকে কোথায় পাবো বলতে পারেন? মানুষটি উঠে দাঁড়ালেন, বললেন, নমস্কার, আমি রামপ্রসাদ, বলুন। লোক দুটো বস্তা ঘাড়ের থেকে নামিয়ে মাটিতে রাখল। তারপরে সাষ্টাঙ্গে প্রণাম করে বলল, অনুমান করেছিলাম আপনিই হবেন বাবা ঠাকুর। এমন দেবকান্তি চেহারা, তাই আপনাকেই জিজ্ঞেস করলাম। তা আপনাদের পরিচয় কি? হ্যাঁ, আমাদের আপনি বলবেন না বাবা ঠাকুর, আমরা নিচু জাত। সবাই মায়ের সন্তান, কেউ নিচু না বাবারা। আমাদের তো কেউ মনীষী বলে ভাবে না বাবা ঠাকুর, আর আপনি আমাদের বললেন মায়ের ছেলে। এই দেখো, আপনাকে বলতে ভুলে গেছি, আপনার জন্য এই 2 বস্তায় 8 সালো মাফ করে 16 সালো রাধা তিলক চাল এনেছি।
রামপ্রসাদ চমৎকৃত হলেন। রাধাতিলক চাল মুর্শিদাবাদ, বর্ধমান, হুগলির বিখ্যাত চালগুলোর মধ্যে একটা। চমৎকার পায়েস হয়। দুদিন আগেই ভাবছিলেন মা শঙ্করীকে পায়েসান্ন ভোগ দেবার কথা। রামপ্রসাদ তৃপ্তির শ্বাস ফেললেন। লোকটি এবার আত্মপরিচয় দিল। বাবা ঠাকুর, আমি গোরাচাঁদ, আর এই হলো নরহরি। এই রায় গুণাকর মশাইয়ের বড়শালার বন্ধু, এই বর্ধমান থেকে পাইতেছেন। রামপ্রসাদ বুঝলেন ভারতচন্দ্র রায়গুণাকর তাঁর পরম বন্ধু। গেলবারে মায়ের পূজার দিন ভারত তাঁর শ্বশুরবাড়ির এবং আশেপাশের কয়েকজনকে নিয়ে এসেছিলেন। মহারাজ কৃষ্ণচন্দ্র তাঁর হাত দিয়ে দক্ষিণা পাঠিয়েছিলেন। পূজা শেষে প্রসাদ গান ধরলেন। জাকজমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে। জাকজমকে করলে পূজা, অহংকার হয় মনে। ভারতের বড় শ্যালকের বন্ধু উমাচরণ গান শুনে কেঁদে আকুল হয়েছিলেন। কিন্তু উমাচরণের কথা মনে পড়তে একটু অবাক হলেন প্রসাদ। কদিন আগেই তো দেখা হয়েছিল। ভাবনা কেনে মন তোর, এত ভাবনা কেনে। রামপ্রসাদ এবার তাঁদের দিকে ফিরে বললেন, আজ এসেছেন যখন, মায়ের প্রসাদ নিয়ে তারপরে যাবেন। লোক দুটো বিগলিত হয়ে গেল। এ তো আমাদের জন্ম জন্মান্তরের সৌভাগ্য বাবা ঠাকুর। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়। প্রসাদ, ও প্রসাদ। রামপ্রসাদ বাড়ির কাছাকাছি আসতেই কে যেন হাঁক দিলেন। হ্যাঁ, বলছি এরা কারা গো? অতিথি গো গোসাই। আজু গোসাই একথা শুনে একটু চুপ করে গেলেন। তারপর বললেন, পারলে একবার এসো, কথা আছে। যাই গোসাই। রামপ্রসাদ দুজনকে মায়ের পূজার কুটিরে অপেক্ষা করতে বলে প্রতিবেশী আজু গোসাইয়ের সাথে কথা বলতে রওনা দিলেন। দুজনের বাড়ির মাঝে কেবল একটি বেড়া। বেড়ার এপারে রামপ্রসাদ, ওপারে আজু গোসাই। একজন পরম শাক্ত আর একজন পরম বৈষ্ণব। মাঝের বেড়াটি দুই বাড়ির সীমারেখা হতে পারলেও দুই সম্প্রদায়ের মাঝে হতে পারেনি। শঙ্করী মায়ের বিগ্রহ যে কুটিরে, বেড়া ঠিক তার পাশেই। চিন্তিত মুখে আজু গোসাই তাকিয়েছিলেন প্রসাদের দিকে। সদারসিক গোসাই কেমন চুপ করে গেছেন আজ। প্রসাদ নিজেও চিন্তিত। দেখো প্রসাদ, এই ফিরিঙ্গির দল যেভাবে নবাবের পেছনে পড়েছে, তাতে মনে হচ্ছে দুর্যোগ আসন্ন। আমার চিন্তা হচ্ছে মহারাজের কিছু না হয়, কারণ মহারাজের কিছু হলে আমাদেরও তো বিপদ। তখন হরিপালের ঘটনাটা। তাড়াতাড়ি রামপ্রসাদের মুখ শুকিয়ে গেল। তিনি বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, সত্যি তো। তাহলে কর্তব্য কি গোসাই? তুমি তো সংসারী হয়েও সংসার বিরাগী, তবু তুমি যে এর জন্য ভাবছো, এইটাই তো কৃষ্ণের লীলা। গোসাই, যদি দক্ষিণ হরিপালে যবনের হানা হয়, তারা তো মরবেই, বাকিরাও বাঁচবে না। এক যদি না দুর্গা সায়রের মজা খাল আর তার ধারের রাজবাড়ি তারা খুঁজে পায়, সেই অশরীরীর দল নিজের সীমারেখা ছাড়িয়ে বাইরে হানা দেবে। দুজনেই কথা চালাচ্ছিলেন, এমন সময় ডাক এলো। বাবা ঠাকুর, ডাক শুনে রামপ্রসাদ ফিরে তাকালেন। আমাদের যেতে হবে। এখনই চলে যাবেন? না, আসলে হঠাৎ মনে পড়লো এই গোরচাঁদের শাশুড়ি খুব অসুস্থ, মানে
এখন তখন অবস্থা না গেলেই নয়, বুঝলেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে যান, আবার আসবেন কেমন? নমস্কার করে দুজনেই বিদায় নিল। লোক দুটোর গমন পথের দিকে গোসাই তাকিয়ে রইলেন। কথা শেষ করে প্রসাদ বললেন, গোসাই, এবার আসি। লোক দুটো চাল দিয়ে গেল, উমাচরণ পাঠিয়েছে। পরশু পুজোয় মায়ের ভোগ দেব। এই প্রসাদ প্রসাদ, এই দাঁড়াও দাঁড়াও। একটু অবাক হলেন প্রসাদ। কেন গোসাই? প্রসাদ, ও চাল ব্যবহার করো না। মানে? মানে মনে হচ্ছে লোক দুটো সুবিধের নয়। এ কথা কেন বলছেন? মায়ের জন্য দিয়ে গেল। প্রসাদ, তুমি বড় ভালো মানুষ বরাবরের। লোকে জানে তোমার আমার মধ্যে শাক্ত বৈষ্ণবের দ্বন্দ্ব, কিন্তু তুমি তো জানো তোমাকে আমি কত স্নেহ করি। ছি ছি, এ কথা কেন বলছেন? বলছি কি সাধে, ভেবে দেখো, সত্যি যদি উমাচরণ পাঠাতেন তবে একখানা পত্র কি তিনি লিখে দিতেন না? তাছাড়া কদিন আগেই উনি বলেছিলেন ওনার অবস্থা পড়তির দিকে। এছাড়াও ভেবে দেখো, লোক দুটো খানিক আগেই তুমি বলা মাত্র চলে এলো। এখন হঠাৎ করে মনে পড়লো যে শাশুড়ির সময় ঘনিয়েছে। এত গুরুত্বপূর্ণ জিনিস মনে ছিল না। তারপর যার শাশুড়ির অসুখ, মুখে কোনো দুশ্চিন্তার ছাপ দেখলে? যেভাবে ওরা গেল, ওদের যাবার ধরন লক্ষ্য করলে? রামপ্রসাদ বিস্মিত মুখে তাকিয়ে রইলেন। আরও আছে, তোমার ওই পুজোর ঘরে ভাঙা কোণ দিয়ে একজনের ধুতির অংশ দেখা যাচ্ছিল। আমি এতক্ষণ বিষয়টা খুব একটা ভেবে দেখিনি, কিন্তু এইবার ভাবছি তুমি নিশ্চয় ওই কোণাতে ওদের বসিয়ে আসনি। তবে ওরা কি আড়ি পাচ্ছিল? রামপ্রসাদের মুখ শুকিয়ে গেল। আজু গোসাই মাথা নাড়লেন। না হে প্রসাদ, শঙ্করী মায়ের উদ্দেশ্যে দিচ্ছে বটে, কিন্তু আমি আগে নিজে ও জিনিস ভিষক বৈদ্যকে দিয়ে পরীক্ষা করাবো। আপনি কি আশঙ্কা করছেন? প্রসাদ, আমরা যখন হরিপালের বিষয় নিয়ে আলোচনা করছি, ওরা ওই সময়তেই এলো। আর তোমার আমার কথায় আড়ি পাতবে কেন? আমরা তো আর বাসর রাতের অভিসার করছি না। তাহলে ধরেই নিচ্ছি ওরা এই সংবাদ সংগ্রহের উদ্দেশ্যেই এসেছে। তোমার কাছে এমনিতেই লোক আসে, তারা পুজো শেষ হওয়া অবধি বসে প্রসাদ নিয়ে তবে যায়। তা এরা হঠাৎ বাড়তি 2 বস্তা চাল আনতে গেল কেন? আবার প্রসাদ না নিয়েই চলে গেল? না হে, এই হিসেব মিলছে না। এই হরিপালের বিভীষিকার রহস্যের সম্বন্ধে খুব কম লোক জানে বলেই জানতু। তাহলে কি সে গোপনীয়তা নেই? বিভীষিকার সাথে সেই 7 কলসি মোহর আর হিরে জহরতের গল্পও ছড়িয়ে গেছে কিনা, সেটাই প্রশ্ন। তাহলে তো প্রলয়ের আর বাকি নেই প্রসাদ। তাই যদি হয়ে থাকে তবে তো এমনি এলেই পারত। রামপ্রসাদের মুখে বেদনা ফুটে উঠল। আজু গোসাই সেদিকে না তাকিয়েই বলে চললেন, একটা কিন্তু আছে এখানে। যদি ওরা হরিপালের খবর জানতেই আসে, তার মানে হতে পারে যারা জেনে গিয়েছে এই লোক দুটো তাদেরই চর। এখন কথা হলো, আসল লোকটি কে? না হে, আমারই বোধহয় ভুল হয়েছে। আমি ভাবছি ওরা নিজেরা ওখানে যাবার চেষ্টা করবে না তো? তাই যদি যায় তবে কথাটা মনে আছে তো গোসাই? কেউ যদি একবার যায় ওখানে, তবে ওখান থেকে সে পালাতে পারলেও তাকে যে আবার ওখানেই ফিরে যেতে হবে। বালাম নৌকো তখন মাঝগঙ্গাতে এগিয়েছে। নরহরি বলল, তাহলে গোরা, আমাদের কাজ তো সমাধা হলো, বল? সাদে কি লোকে বলে, তোর কানকে ফাঁকি দিয়ে মাসি ওরে না। নরহরি গঙ্গার জলে হাত ধুলো, বলল, আমি কিন্তু
এত সহজে কাজ উদ্ধার হবে ভাবিনি, বিশ্বাস কর। সত্যি ভাগ্য সহায় আমাদের। আমরা কত ভাবলাম হয়তো ওই 2 দিন কোনো সরাইখানায় থাকতে হবে, তারপর প্রসাদ বাবার সাথে কথায় কথায় সব জানবো। তার আগে শুধু একটা কথা বুঝতে পারছি না, জগৎ ঠাকুর হঠাৎ 2 বস্তা চাল কেন পাঠাতে গেল বলতো? এমনিতেই তো আমরা সরাইতে গিয়ে থাকলে পারতাম। নরহরি হঠাৎ চুপ করে গেল, তারপর আবার বলল, দেখ গোরা, জগৎ ঠাকুর কিন্তু সব সত্যি কথা বলেনি, তাই না? আমাদের বলেছিল হরিপালের গ্রামের ওই অংশ ওদের, কিন্তু আজ বুঝলাম সেটা নয়। কিছু একটা মস্ত বড় গোলমাল আছে। তবে তবে আবার কি, চালাকি করে আসল সত্যিটা জানতে হবে। হ্যাঁ, কিন্তু মনে রাখি, সেই জগৎ ঠাকুর কিন্তু বাঘের থেকেও ভয়ানক মাল। আমরা এক কাজ করব, আমরা জগৎ ঠাকুরের কাছে একদিন পরে যাব, আগে নিজেরা সরেজমিনে একবার দেখে আসবো। আজকে চিনি যদি আসবো তোমার জগৎ ঠাকুরের কাছে বলতে যাবো কেন? মনে কর কি একটা ভয়ের কথা যেন বলছিল ওরা, কাজে আমার মতলব হলো আমরা আগে জায়গাটা দেখে আসি। দেখ, জগৎ ঠাকুর তো তোকে আমাকে আর নেবে না, আমরা জায়গা চিনিয়ে দেব, ওরা আগে গিয়ে সেই ভয়ের ব্যাপারটার মুখোমুখি হোক, আমরা তকে তকে থাকবো। ওদের ওপর দিয়ে বিপদ গেলে তারপর আমরা যাব সেখানে। হ্যাঁ, তবে এর মধ্যে ওদের থেকে আসল কথাটা জানতে হবে। ব্যাপারটা ঝুঁকির হয়ে যাবে না তো? সে তো আছেই, আর সেই সাহস করেই তো আমরা জগৎ ঠাকুরকে কিছু মিথ্যে কথা বলবো, যাতে ওরা দেরি করে। তবে যা বলার আমিই বলবো এবারে। সে না হয় বলিস, কিন্তু একটা বিপদ আরও আছে। আমরা যে এত তাড়াতাড়ি বাইরে এলাম, প্রসাদ ঠাকুর আমাদের সন্দেহ করলো না তো? ওরে আমার সুমন্দির পরে, তোকে আমাকে কেউ চেনে না, আমরা হলাম পেশাদার চোর, মনে আছে তো সেটা? হ্যাঁ, নৌকা গিয়ে ঘাটে লাগলো, বালামটা বেঁধে রেখে উঠল তার। জায়গাটা ফাঁকা। আরে হরি, একটা জনমনুষ্য নেই, এইটাই সেই জায়গা তো? হ্যাঁ রে বাবা, এবারে আমাদের দুর্গাশহরের মজা খাল আর রাজবাড়ি পেতে হবে। জায়গাটা নিশ্চয়ই কোনো জঙ্গলেই হবে, বুঝলি? খানিক খোঁজাখুঁজি করে একটা লোককে দেখা গেল, সামনে থেকে আসছিল সে। অবাক করা বিষয় হলো, তার আপাদমস্তক সাদা চাদরে ঢাকা। লোকটাকে দাঁড় করালো তারা। ও ভাই, এই তা ভাইটি, সামনে কোথাও জঙ্গল আছে কি? লোকটি অবাক হয়ে তাকালো, তারপর বলল, কোনো জঙ্গল টঙ্গল নেই, ফিরে যাও। কিন্তু কোনো কিন্তু না, ওটা মৃত্যুপুরী, ভালো চাইলে ফিরে যাও, যেও না ওখানে। মনে হচ্ছে খুব ভয়ঙ্কর রে, আমাদের ভেতরে যাওয়া ঠিক হবে না হরি। নরহরি তেরছা চোখে দেখল সেই লোকটির চলে যাওয়া, তারপর বলল, আমরা একেবারে সিদ্ধে যাব নাক বরাবর। দেখছিস না ওদিকে গাছপালা কেমন ঘন, তার মানে ওইদিকে কেউ যায় না, ওটাই হবে। গোরা আপত্তি করতে যাচ্ছিল, কিন্তু নরহরি কোনো কথা না শুনে টান মারল তাকে। জঙ্গল ক্রমে ঘন হতে লাগলো, পায়ের নিচে অজস্র গুল্ম, বোঝাই যায় এখানে কেউ আসে না। কি হলো? চলতে চলতে নরহরি হঠাৎ দাঁড়িয়ে গেল। মনে হলো না কে যেন ডাকলো। খানিক কান পেতে শুনল তারা। সত্যিই তো, বাতাসে কে যেন খুব ফিসফিসিয়ে মায়া ভরা গলা নিয়ে বলছে, গোরা ঘাবড়ে গেল। হরি, পালাই চল। আরে দাঁড়া না, আর একটু দেখে নি। ঠিক তখনই আবার কানে এলো,
এবার নরহরির বুকটা ছ্যাদ করে উঠল। গোরা, আমার না কেমন ভালো মনে হচ্ছে না রে। চল চল চল, পালাই পালাই পালাই। কিন্তু ঘুরবার আগেই একটা পৈশাচিক হাসিতে ভরে গেল চারপাশ। সে হাসি কোথা থেকে আসছে তা বোঝা গেল না। হঠাৎ ঝুপ করে কি যেন একটা শব্দ হলো। দুজনেই আতঙ্কে কাঠ হয়ে দেখল একটা অদ্ভুত দেখতে মূর্তি তাদের থেকে হাত 30 দূরে দাঁড়িয়ে আছে। তার গায়ে জড়ানো একটা কাপড়, আর মুখটা কেবল একটা কঙ্কালের। মূর্তিটার উচ্চতা প্রায় 9 হাত। কঙ্কালটা হাঁ করল। হাঁটা ক্রমে চোয়াল, গলা, বুক, পেট হয়ে মাটিতে এসে ঠেকল। আর কিছু ভাবতে পারল না ওরা, প্রাণপণে দৌড় লাগাল। দিন দুপুরে একই বিভীষিকা। তারা দৌড়চ্ছিল আর বুঝতে পারছিল কে যেন আসছে পিছনে। তার পায়ের শব্দ শোনা যাচ্ছিল। ওই তো আর কয়েক হাত গেলেই জঙ্গলের সীমানা। জঙ্গল থেকে বেরোবার সময় গোরার চোখে পড়ল আরো একটা জিনিস, এবং অনেকটা সাবধান বাণীর মতোই কানে এলো একটা স্বর। পালাবি কোথায়? ফিরে আসতেই হবে এখানে। জঙ্গলের বাইরে বেরিয়ে অনেকক্ষণ কোনো কথা বলতে পারছিল না দুজনে। খুব জোর বেঁচে গেছে ওরা। বেরোতেই আবার সেই লোকটার সাথে দেখা। সে ক্রুদ্ধ হয়ে বলল, এ কি, তোমরা যাওনি এখনো? দুজনে মুখ নামিয়ে থাকলো। তোমরা ভেতরে ঢুকে চলে নাকি? কি সর্বনাশ করেছো জানো তোমরা? আপনি কে? আমি কে তা জানতে হবে না। শোনো, ভুল করেও আর এই চৌহদ্দির সীমা মারাবে না। যাও এখান থেকে, চলে যাও। লোকটা আবার চলে গেল। সেদিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ পরে একটু ধাতস্থ হয়ে নরহরি বলল, গোরা শোন, আমরা কালকে যাব জগৎ ঠাকুরের বাড়ি। ওকে খুব বুঝে কথা বলতে হবে। আমরা আগে পাওনা নিয়ে নেব, তারপর যা হবে হবে। আজকে গেলে হয় না? হ্যাঁ, না না না, যেতে যেতে সাঁঝের বেলা হবে, তখন ও বেটা মদের আসরে ডুবে থাকবে। কাল দুপুর নাগাদ যাব। সব বুঝে শুনে পা ফেলতে হবে। বালামে উঠে সেটা ছেড়ে দিল গোরা। জানিস, এই বেরোবার সময় দূরে না একটা পুরনো বাড়ি আর একটা খাত মতো দেখতে পেয়েছিলাম। ওইটাই সেই দুর্গা সাগরের খাত আর এই রাজবাড়ি না তো? হ্যাঁ, গড়গড়ার নলটা মুখের থেকে নামিয়ে রাখল সে। তারপর নেশাগ্রস্ত লালচে চোখ তুলে বলল, বল গোর বেটারা, কি জেনে আসলি? সব সত্যি বলবি, তাহলে তোদের বাড়ি ঘর তোর চলবে, জানিস তো। চারদিকে যমদূতের মতো দাঁড়ানো 5 জন লেঠেল। তাদের চেহারার বহরের সাথে মানানসই হাতে ধরা পাকা বাঁশের লাঠি। লাঠির 2 মাথায় পিতলের কলাই করা। জানালায় টাঙানো খসখস থেকে ভেজা সোঁদা গন্ধ আসছে। ঘরটা আধো আলো আধো আধারে কেমন রহস্যময় লাগছে। তবে এই ঘরের মধ্যমণি হয়ে যে বসে, সে আরো সাংঘাতিক, আরো রহস্যময়। বয়স প্রায় 40-এর মতন। পরনে একখানা মেরজাই আর ফরাসডাঙ্গার ধুতি। মুখ দেখলে যে কেউ বুঝে যাবে লোকটার প্রাণে দয়া মায়া কিছু নেই।
তাকে এলাকার লোকে ঠাকুর বলেই সম্বোধন করে। সেটাই পছন্দ করে সে। ঘরের মাঝখানে আরাম কেদারায় বসা এই জগৎ ঠাকুরকে উদ্দেশ্য করে নরহরি বলল, আরে না না ঠাকুর, ধনপ্রাণের মালিক তো আপনি। আমি আপনার সব কথা জেনে এসেছি। তবে মানে ঠাকুর যদি অভয় দেন তো দুটো কথা বলি। কি কথা? আগে ঠাকুর, আমরা হলাম গিয়ে গাঁয়ের লোক, হ্যাঁ, এইসব কথা শুনলে আমাদের ওই যাকে বলে পেট ফেঁপে যায়। মানে যতক্ষণ না আমরা বুঝতে পারছি সবটা, মানে মায়ের দিব্যি ঠাকুর, আপনি দণ্ডমুণ্ডের মালিক, কেউ আর জানবে না। দিন কয়েক আগে একটা লোক এসেছিল আমার কাছে, বুঝলি। তার টাকার আশু এবং ভীষণ প্রয়োজন, কিন্তু বন্ধক দেওয়ার মতো কিচ্ছুটি নেই। সে আমাকে একটা কথা বলেছিল, তার নাকি মহারাজ বিজয় সিংহর লুকানো সম্পত্তির ব্যাপারে জানা আছে, সে সেটা খুঁজছে। তোরা বিজয় সিংহের নাম শুনেছিস তো? দুজনেই মাথা নাড়ল। তোরা জানবি, তাহলেই হয়েছে। আমাদের বাংলার এক রাজা ছিলেন বিজয় সিংহ। এই যে সিংহু, তার লোক ছিলেন। তখন নাম ছিল সিংহপুর। সেই দক্ষিণে সিংহল, মানে রাবণের লঙ্কা যাকে বলা হতো, সেই জায়গাটাকে উনি জয় করে নাম দেন সিংহল। তাই বিজয় সিংহের এক বংশধর সম্পত্তির এক অংশ নাকি ওইদিকে কোন সব ব্রাহ্মণদের বিলিয়ে দেন। যখন কৈবর্ত বিদ্রোহ হয়, যদিও সেটা বহু পরে, সেই বামুনরা ওখান থেকে পালিয়ে এই হরিপালের দিকে চলে আসে। তারা আশ্রয় পেয়েছিল এক রাজবাড়িতে, কিন্তু দিন কয়েকের মধ্যেই ভয়াবহ মহামারী এলো। 2 রাতের মধ্যে গ্রামের সব লোক মারা গেল। তারপর ক্রমে পরিত্যক্ত জায়গাটার কথা লোকে ভুলে যায়। তার মানে ওই সম্পত্তি ওখানে আছে? হ্যাঁ, আর লোকটা বলল আমাকে সম্পত্তির ভাগ দেবে। তো ওই লোকটা নিজেই তো খুঁজে বের করলে পারতো, আপনাকে বলতে গেল কেন? আসল কথাটাই তো বলিনি। ব্যাটা ছিল পাঁড় মাতাল, আমার কাছে এসেছিল মদের নেশায় চুরচুর হয়ে। নেশার চোটে ঘর বাড়ি বিকিয়ে দিয়েছে প্রায়। মাথার খেয়ালে এসব কথা বলে ফেলেছে। ঠাকুর, আপনি মাতালের কথা সত্যি বলে মানলেন? ও কথার মাঝে একটা বেফাঁস কথা বলে ফেলে। ও উমাচরণের কথা বলেছিল। উমার কাছেও কাজ করত, কিন্তু ওই পান দোষে প্রায়ই কাজে ভুল করতো বলে উমা ওকে ছাড়িয়ে দেয়। ঠিক ছাড়ানোর 2 দিন আগে একদিন ওর কানে একটা কথা আসে। উমা নিজের বৈঠকখানায় বসে ভারতকে ওই সম্পত্তির ব্যাপারে বলেছিল। সেটাও কিভাবে শুনে ফেলে। আমাকে বলেছিল যে ওটা উমার পূর্বপুরুষের সম্পত্তি। ও বাদে ওই জায়গার কথা কেবল রামপ্রসাদ, ভারত আর রাজু গোসাই জানে। কিন্তু এর পরে নাকি ওকে উমা দেখে ফেলে, আর তাই ও আর কিছু জানতে পারেনি। উমার নাম শুনেই আমার মাথায় আগুন জ্বলে উঠেছিল। আমার সাথে উমাচরণের একটা পুরাতন শত্রুতা আছে। শালা গর্ভস্রাব উমাচরণ। আমি লোকেদের টাকা ধার দেবো, চড়া সুদ দেবো, আমার ব্যাপার, তুই বলার কে? কিন্তু সমস্যা কি জানিস? আমি সরাসরি উমার সাথে ঝামেলায় গেলে হবে না, কারণ ওদের পিছনে রাজা কৃষ্ণচন্দ্র আছে। খানিক চুপ করে রইল জগৎ, তারপর আবার বলল, তবে আমি একটা ব্যাপারে থমকে গেছি জানিস। উমা নাকি বলেছিল ওখানে একটা ভয়ের ব্যাপার আছে। প্রথমে ভেবেছিলাম নিজেই খোঁজ করি লোক দিয়ে, কিন্তু হরিপাল তো আর একটুখানি জায়গা না।
তাড়াতাড়ি করতে গেলে আবার লোক জানাজানি হওয়ার ভয় আছে। ধীরে করলে অনেক দেরি হবে। এমনিতেই যা সব চলছে বাংলায়, হয়তো ওটা বেহাত হয়ে গেল। বরং ওই সম্পত্তি থাকলে আমি সবাইকেই হাতে রাখবো, তাই দেরি হলে আমার পোষাবে না। তখন আমি ঠিক করলাম এক ঢিলে সব পাখি মারব। আর কে না জানে উমাচরণের ভগ্নিপতি ভারত রামপ্রসাদের পরম বন্ধু, তাই উমার নাম করে চাল পাঠালাম, আর সঙ্গে তোদের পাঠালাম বিষয়টা সত্যি কিনা খোঁজ নিতে। আমার লোক পাঠালে এই তো দেখছিস ওদের চেহারা, বিপদ বেড়ে যেত। তাই এমন কাউকে খুঁজছিলাম যাকে বা যাদের কেউ চেনে না। সত্যি বলতে গেলে লোকের ঘরের খবর আনতে চোরেরা যে সিদ্ধহস্ত তাকে না জানে। ঠাকুর, আপনি চাল কেন পাঠালেন প্রসাদ বাবুর কাছে? এটা তো আমি বুঝলাম না। এমনি গেলেও তো পারতাম। ওই চালে বিষ দেওয়া আছে রে গর্দ। দুদিন পরে বেদ বমি হয়ে মরবে। নরহরি আর গোরাচাঁদ আঁতকে উঠল। এতক্ষণ কথা বলেনি তারা। এবার মুখ খুলল গোরাচাঁদ। প্রসাদ ঠাকুর তো মায়ের সাধক, তাকে আপনি বিষ দেওয়া চাল দিলেন? জগৎ ঠাকুরের মুখে একটা ক্রূর হাসি খেলে গেল। বলল, ওসব পরে জানবি, তোরা আগে কি জানতে পেরেছিস বল। গলাটাকে যতদূর সম্ভব স্থির রেখে নরহরি মোটামুটি সব বলল। তারপরে একটু অপ্রস্তুতভাবে হেসে বলল, ঠাকুর, বলি কি, আমাদের পাওনাটা মিটিয়ে দিন, তাহলে আমরা আসি। গড়গড়ার নলটা আবার মুখে দিয়ে ধোঁয়া ছাড়ল জগৎ ঠাকুর। তারপর বলল, নিশ্চয়ই পাবি, নিশ্চয়ই পাবি। পাওনা বকশিস সব পাবি। ওরে জগাই, যা ওদের ঘর জ্বালিয়ে দিয়ে আয়, আর কেউ একজন এ দুটোকে জলার ধারে পুঁতে দিয়ে আয়। ঠাকুর, এ কি করছেন? আমরা তো আপনার কাজ করে দিলাম সব। নরহরি আর গোরাচাঁদ সমস্বরে চিৎকার করে উঠল, কি বোকারে তোরা, বুঝতে পারিসনি কেন এতক্ষণ এত কথা বললাম? তোদের যাওয়ার আগেই তো বলতে পারতাম। বলিনি যাতে করে তোরা মাঝখানে পালিয়ে না যাস। কিন্তু আজ এত কথা বললাম কেন জানিস? পাঁটাকে বলি দেওয়ার আগে কেমন খাওয়ায় দেখেছিস? আমি সেরকমই তোদের নিয়ে একটু তামাশা করলাম। ভাবলাম এদের লাশ তো পাঁকে পুঁতে দেওয়া হবে, তার আগে না একটু। তোরা কি আমাকে অত কাঁচা পেয়েছিস? তোদের আমি পাঠিয়েছিলাম কাল। এই বলি, কাল তোরা বেরিয়েছিলি, তা হালি শহর ঘাট থেকে এখানে আসতে কি একদিন সময় নেয়? নরহরি গোরাচাঁদ দুজনেরই মুখ শুকিয়ে গেছে। এটা তারা ধর্তব্যের মধ্যে আনেনি। মানে ঠাকুর, আমার শাশুড়ি খুব অসুস্থ কিনা, সেদিকে গেছিলাম। আমাকে কি ভেবেছিস বলতো? যা বলবি মেনে নেব। ওরে কই রে, যা বললাম কর। বলে গড়গড়ার নলটা হাতে ধরে আবার আরামকে দ্বারা এলিয়ে পড়ল। দুজন লেঠেল লাঠি উঁচিয়ে এগিয়ে এলো গোরাচাঁদ আর নরহরির দিকে। কিন্তু তারাও বড় সহজ ছিল না। নিমেষের মধ্যে দুজনে নিচু হয়ে মাটিতে ডিগবাজি খেয়ে লেঠেল দুজনকে এড়িয়ে গেল তারা লাঠি তোলার আগেই। জগাই বলে লোকটা দরজার কাছে দাঁড়িয়ে গেল। নরহরি ডান দিকে আর গোরাচাঁদ বাম দিকে খানিক সরে গেল। বাকি দুজন লেঠেল তাদের ধরতে যেতে তারা নিজেদের বাঁচাতে কাঁধ ঝুঁকিয়ে নিল। কিন্তু জগাই ওস্তাদ লেঠেল। আর লেঠেলদের সব থেকে বড় গুণ হলো লাঠির সাথে সাথে
মাটিতে কোথায় কতটুকু পা ফেলতে হবে তার রপ্ত তাদের। গোরাচাঁদ তার হাতে ধরা পড়ে গেল। এই সময় নরহরি এক কাজ করল, আচম্বিতে হাতের ধাক্কা দিয়ে গড়গড়াটা জগৎ ঠাকুরের গায়ের উপর ঠেলে দিল। এতে লাভ হলো, জগৎ ঠাকুরের মেয়ের চাইতে আগুন ধরতেই 5 জন ঝাঁপিয়ে পড়ল আগুন নেভাতে। আর ততক্ষণে দুজনে ঘর থেকে দেউড়ির খোলা অংশে পৌঁছে গেছে। পিছন থেকে রব উঠল। নরহরি আর গোরাচাঁদ সদর দরজা দিয়ে যাওয়ার ঝুঁকিটুকু নিল না। পিছন ঘুরে খিড়কির দরজা দিয়ে দৌড় লাগালো। তারপরে ঝুঁকে থাকা নিম গাছের ডাল ধরে তাতে উঠে কাঠবিড়ালির মতো গাছ পেয়ে রাস্তায় নেমে দৌড় লাগালো। জঙ্গলের পাশ দিয়ে একটা ভবঘুরে লোক যাচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল একটা আহ্বান। লোকটা এক পা ভেতরে ফেলতেই কে যেন তাকে টান মেরে ফেলে দিল। সে অবাক হয়ে দেখল একটা সাদা কাপড় পরা লোক। ক্রুদ্ধ স্বরে সে বলল, আবার তুমি আজকে? কালকেও 2 জন ঢুকেছিল। ওই একদম যাবে না ভেতরে, চলে যাও, চলে যাও এখান থেকে। ভব ঘুরে চলে গেল লোকটাও, কিন্তু তারা লক্ষ্য করল না কালো কালো চোখ আর ধারালো দাঁত বিশিষ্ট একটা রক্তশূন্য মূর্তি তাকিয়েছিল জঙ্গলের ভেতর থেকে। জগৎ ঠাকুর ঘরে বসে বাপ পাপান্ত করছিল তার লেঠেলদের। শালার বেটারা, তোরা এখানে 5 জন, নিচে 3 জন, তবু তোদের সামনে দিয়ে 2টো পাতলা চেহারার চোর বেরিয়ে গেল। তোরা সব বিবি সেজে দাঁড়িয়ে রইলি, ধরতে পারলি না। একে কথা বিশ্বাস করুন, লেঠেলদের যেমন অনেক রকমের প্যাঁচ পয়জা শিখতে হয়, তেমন চোরেরাও অনেক রকমের প্যাঁচ পয়জা জানে। আর সেই মুহূর্তে সবাই এগিয়ে না এলে আগুন ধরে আরো অনেক বড় বিপদ হইতে পারে। এখনই চলে যায় এখান থেকে, আর যেখান থেকে পারিস ধরে আনবি। ওদের ঘরে আগুন দিয়ে আসবি, নইলে মুখ দেখাবি না। যা। একে কথা। 2 জন লেঠেল থাকলো, আর বাকি 6 জন বেরিয়ে গেল নরহরি আর গোরাচাঁদের খোঁজে। তাদের বাড়ি গ্রামের সীমার কাছে। লেঠেলরা সোজা সেখানে গেল, কিন্তু ঘরে হাঁড়ি কুড়ি জামা কাপড় কিছুই ছিল না। তার মানে ওরা তৈরিই ছিল, আগেই সব গুছিয়ে রেখেছিল, শুধু নিয়ে পালিয়ে গেছে। খানিক পরে 2 জনের বাড়িতে আগুন জ্বলতে দেখা গেল। একটা গাছের তলাতে বসে হাঁপাচ্ছিল নরহরি আর গোরাচাঁদ। হ্যাঁ রে গোরা, খুব বেঁচে গেছি বল। সত্যি, নাহলে আজকেই ঘুম খুন হতাম, কিন্তু তাও কি সার পাবো রে? আমাদের বাড়ি তো এতক্ষণে। বলতে বলতে গলা বুঝে এলো গোরাচাঁদের। তার কাঁধে হাত রেখে নরহরি বলল, ওরে বেঁচে থাকলে বাড়ি আবার হবে, আমাদের খুন করতো, তার থেকে তো বেঁচেছি। গোরাচাঁদ মাথা নাড়ল। সত্যিই তারা ধুরন্ধর, কিন্তু আজকের ঘটনায় মনে হচ্ছে জগৎ ঠাকুর তাদের সবাইকে টেক্কা দিতে পারে। গোরাচাঁদ হঠাৎ বলল, হ্যাঁ রে, জগৎ ঠাকুর নিশ্চয়ই আমাদের ধরতে আসবে, আর আমাদের বাড়ি ঘর পুইরে দিয়ে ও ধরেই নেবে আমরা গ্রাম ছেড়ে পালাবো। তখন আমাদের পেছনে হয়তো সময় নষ্ট না করে ও সোজা ওই কেনে যাবে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। এবার আমাদের কাজ। যাই, আমরা সব আড়াল থেকে লক্ষ্য রাখবো। জায়গা তো আমরা কাল দূর থেকে দেখেই এসেছি, তোর আমার চেনাই আছে, সুতরাং। তখনই কোথায় যেন মিষ্টি সুরে পাখি ডেকে উঠল। 1, 2, 3টে। গোরাচাঁদ নরহরিকে নাড়া দিতেই সে ধর্মড়িয়ে উঠল।
এই পাখির ডাক শুনলি? হ্যাঁ, তাই তো। কান খাড়া করে আর একবার শুনল সে। সাধারণ লোকে বুঝতে পারবে না, কিন্তু চোর বা ডাকাতরা বুঝতে পারে কোনটা আসল পাখির ডাক আর কোনটা নয়। সংকেত দিয়ে কাউকে ডাকার জন্য মানুষের গলায় পাখির ডাক সামান্য কর্কশ বা তীব্র হয়। নরহরি উঠে দাঁড়ালো। তারা ভুল কিছু বোঝেনি, সত্যি এ ডাক মানুষের। তারা ধরা পড়ে গিয়েছে। পালাবার আগেই তারা দেখল সেদিকে একজন লেঠেল এগিয়ে আসছে। উল্টো দিকে পালাতে গেল, সেদিকেও একজন এগিয়ে আসছে। দ্রুত ঘুরে দুজনে ডান দিকে দৌড়তে গেল, কিন্তু সেদিকেও একজন এগোচ্ছে। হতাশ নরহরি দেখল 6 দিক থেকে 6 জন লেঠেল তাদের ঘিরে ধরে এগিয়ে আসছে। যদিও তারা বেশ দূরে এখনো, কিন্তু খুব সতর্কভাবে এগোচ্ছে, এমনভাবে যে একজনকে এড়াতে গেলেও বাকিরা তাদের ধরে ফেলতে পারবে। বুদ্ধিটা আসলে জগাইয়ের ছিল। সে বুঝেই ছিল এই চোরেরা এরপর গ্রাম থেকে পালাবে। গ্রামের পর মাঠ, মাঠ পেরোলে জঙ্গল, জঙ্গলেই মিলবে চোর দুটো। নরহরি আর গোরাচাঁদ দৌড়চ্ছে। পেছনে ভেসে আসছে অনেকগুলো পায়ের শব্দ। নরহরি হঠাৎ কি ভাবল, তারপর গোরাচাঁদের হাত ধরে টেনে পিছনে একটা গাছের দিকে গিয়ে অর্ধেক হাঁটু গেড়ে বসে পড়ল। কানে কানে কি যেন কথা হলো দুজনের। শ্বাস টেনে অপেক্ষা করতে লাগলো দুজন। লেঠেলরা এগিয়ে আসছে ক্রমে ক্রমে। হঠাৎ দুজনে হাত মুঠো করে 2 হাতে গাছের গোড়া থেকে পাথরের কুচি তুলে 4 জন লেঠেলের মুখে চোখে ছিটিয়ে দিল। তারা এই অপ্রত্যাশিত আক্রমণ আশা করেনি। আচমকা লাঠি ফেলে মুখ ঢেকে ফেলল। আর সেই সুযোগে নরহরি গোরাচাঁদ তাদের ধাক্কা মেরে পালাল। কিন্তু কয়েক মুহূর্ত তারপরই টের পেল পিছনে পায়ের শব্দ তাড়া করে আসছে। প্রায় যোজনখানেক দৌড়ল তারা, আর পারছে না। এতক্ষণ এই নরম মাটির উপর দিয়ে আসতে বেশ বেগ পেতে হয়েছে তাদের। গোরা বলল, হরি, হরি, পায়ের আওয়াজ যেন অনেকক্ষণ পাচ্ছি না। নরহরি মুখ তুলল। সত্যিই তো, পায়ের আওয়াজ নেই পিছনে। খানিক আশ্বস্ত হলো তারা। যাক, নিশানা হারিয়ে ফেলেছে লেঠেলরা। পাশেই একটা পুকুর। সেখানে হাত মুখ ধুয়ে একটু জল খেয়ে বসল তারা। পুকুরের দিকে তাকিয়ে গোরাচাঁদ জিজ্ঞেস করল, হরি, এখন আমরা কি করব? কোনো উত্তর এলো না। অবাক হয়ে মাথা ঘোরালো গোরাচাঁদ। দেখল নরহরি কি যেন দেখে স্তম্ভিত হয়ে গেছে। সেদিকে তাকিয়ে সেও ঘাবড়ে গেল। কারণ যেখানে নরম মাটি শেষ হয়েছে সেখানে বিশাল বিশাল কতগুলো বাঁশ। বাঁশের মাথায় সেই লেঠেলগুলো। রণপা, এরাই এত সময় ধরে এগুলো বানিয়েছে, তাই এদের পায়ের শব্দ শুনতে পায়নি। আর নরম মাটিতে ওদের পায়ের ছাপ পথ দেখিয়েছে। পালা হরি, পালা! আতঙ্কিত চিৎকারের সাথে দৌড়লো দুজনে। এই জায়গাটা জঙ্গল মতো, উঁচু গাছ আছে, তাই রণপাধারীদের আসতে দেরি হচ্ছে। এক জায়গায় দাঁড়িয়ে হরি আঙুল তুলে দেখিয়ে বলল, ওই দেখ গোরা, ওই দেখ হুগলি নদী, আর ওই দেখ কার যেন বাঁশের ভেলা। চল চল, ওইটা করে আমরা পালাই। চল চল চল। দ্রুত হাতে দুজনে ভেলা নিয়ে হুগলির বুকে ভেসে পড়ল। দ্রুত চলতে হবে, খুব দ্রুত। ভেলার পাশেই 3টে নৌকা ছিল, সেটা তারা খেয়াল করেনি।
নৌকার মালিকরা দিবানিদ্রা দিচ্ছিল ছইয়ের ভিতর, আর ভেলার মালিক প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিল। খানিক পর সে ফিরে এসে নিজের ভেলা না পেয়ে চিৎকার জুড়ল, আমার ভেলা নিয়ে পালালো। বলি, ওই কার্তিক, কাশিপ, তোরা থাকতে আমার ভেলা নিয়ে গেল কিভাবে? তড়িঘড়ি সবাই জেগে উঠল। দেখতে পেল সত্যি সত্যি গঙ্গা বেয়ে দুজন সেই ভেলা নিয়ে যাচ্ছে, কিন্তু তারা অনেক দূরে চলে গিয়েছে। আসিফ মাঝি নিজের নৌকা বাইতে যাবে, তার আগেই তার সামনে এসে দাঁড়ালো রণপা পরা 6টা লোক। দ্রুত তাকে ধাক্কা মেরে নৌকা থেকে সরিয়ে নৌকার দখল নিল লেঠেলরা। বেলা প্রায় 4 ঘটিকা। একটা নৌকাতে 6 জন মিলে একটা ভেলাকে তাড়া করেছে। কত যোজন যে পার করেছে কে জানে। দূরত্ব ক্রমে কমে এসেছে। এরা দুজন আর ভেলা টানতে পারছে না। ওদিকে 6 জনে নৌকাটাকে পালা করে টানছে। হঠাৎ কি যেন একটা কাঁধে এসে লাগলো নরহরির। সে আর্তনাদ করে উঠল। ঘাড় ঘুরিয়ে দুজনে দেখল প্রায় নাগালের মধ্যে চলে এসেছে তারা ওই লেঠেলদের। একজন হাতের লাঠি ছুঁড়ে মেরেছে। দ্রুত ভেলার মুখ ঘোরালো গোরাচাঁদ। কোনো ঘাট নেই, তবু এখানেই উঠবে তারা। নামতেই লেঠেলদের মধ্যে হই হই উঠল। আবার একটা জঙ্গল, তার মধ্যে দিয়ে দৌড়ল দুজনে। পেছন পেছন 6 জন। অবশেষে হঠাৎ একটা জায়গায় এসে তারা থেমে গেল, কারণ যাওয়ার আর জায়গা নেই। সামনে একটা মজা খাত। জগাই আর তার দলবল দৌড়ে এলো, কিন্তু লাঠির বাড়ি মেরে 2 চোরকে আহত করতে গিয়েও থেমে গেল, কারণ তারা দেখতে পেয়েছে নরহরি আর গোরাচাঁদ কেমন ভয়ার্ত দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে। তাদের সামনে একটা মজে যাওয়া ঝিলের খাত, আর তার ধারেই একটা রাজবাড়ির মতন অনেক কালের পুরনো, আর বাকি পুরো জায়গাটা জঙ্গল। গোরাচাঁদ ভয় ভয়ে মুখ ফেরালো জগাইয়ের দিকে। এই সেই দুর্গাসাগরের মজা ঝিল। আমরা এখন দক্ষিণ হরিপালে। ডুব দে রে মন কালি বলে, ডুব দে রে মন কালি বলে। নিজের মন্দিরের বাইরে প্রদীপ জ্বালাচ্ছেন রামপ্রসাদ। আজ ভূত চতুর্দশী। প্রেতলোক থেকে পিতৃপুরুষেরা আসবেন, তাই আলো জ্বালানো। কিন্তু তার মাথায় এখনো ঘুরছে গতকালের ঘটনাটা। কালকে মায়ের পূজা কাটলে ভাতৃদ্বিতীয়া পার করে তিনি আজু গোসাই এবং উমাচরণকে নিয়ে রওনা দেবেন। তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও কুলো কুণ্ডলিনীর কুলে। ডুব দে রে মন কালি বলে, ডুব দে রে মন কালি বলে। কিন্তু এরই মাঝে বারবার করে সেদিনের কথাটা তার মনে পড়ছিল। সেদিন উমাচরণের বৈঠকখানাতে তিনি জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা মহাশয়, আপনি তো বলছেন এ আপনার পিতৃপুরুষের সম্পত্তি, তবে আপনি নিজে উদ্ধার করছেন না কেন? আসলে কি জানেন প্রসাদ ঠাকুর? কে কে ওখানে? উমাচরণ, আজু গোসাই আর রামপ্রসাদ দ্রুত বাইরে বেরিয়ে দেখলেন একটা মাতাল গোছের লোক দাঁড়িয়ে। কি চাই তোর এখানে? দূর হ চোখের সামনে থেকে। লোকটা চলে গেলে উমা নিজের জায়গায় ফিরলেন। তারপর বলতে শুরু করলেন, হ্যাঁ এই শুনুন, তবে প্রায় 1-150 বছর আগেকার কথা। আমার
পিতামহের পিতামহ স্বর্গীয় ভবানীচরণ তখন বাকি শরিকদের সাথে ওখানে থাকতেন। ভবানীচরণকে বাকিরা খুব একটা পছন্দ করতেন না একটাই কারণে, তার পিতা বিজয়াচরণ ছিলেন তন্ত্র সাধক। বাকিদের বক্তব্য ছিল তিনি নাকি অপতন্ত্রের চর্চা করেন, অথচ তিনি ছিলেন নিষ্ঠাবান বীরাচারী মাতৃসাধক। শরিকি ঝামেলা যখন ক্রমে বাড়তে লাগলো তখন ভবানীচরণ একদিন বাকিদের ডেকে বললেন, আমরা স্থির করেছি এখানে আমরা আর থাকব না, আমরা তারকেশ্বরে ভদ্রাসন নির্মাণ করব। যেমন তোমার ইচ্ছা। হ্যাঁ, তাহলে আমাদের প্রাপ্য আমাদের বুঝে নিতে হবে। কিসের প্রাপ্য? কিসের প্রাপ্য? রাজা বিজয় সিংহের সম্পত্তির ভাগ। অসম্ভব, তোমরা এখানে থাকবে না, সম্পত্তির ভাগ নেবে। বাকিরাও সায় দিল এই কথায়। অপমানিত ভবানী পত্নী, পুত্র এবং বৃদ্ধ পিতাকে নিয়ে চলে এলেন। ঠিক 2 বছর বাদে লাগলো ঘোর মহামারী। বিজয়াচরণ জানতে পেরে ভবানীকে বললেন, আমাকে নিয়ে চলো ওখানে। বাবা, আপনি কেন যাবেন? দেখো, সূর্যের দক্ষিণায়নকালে 20 কুম্ভ যোগেরা মহামারীতে মরেছে। প্রতিকার না করলে হবে না। বিজয়াচরণ গেলেন। সিদ্ধ সাধক সব দেখে আঁতকে উঠলেন, বললেন, পুত্র ভবানী, আশু ব্যবস্থা নিতে হবে। এখানে সবাই প্রেতজনী প্রাপ্ত হয়েছে। আমার বয়স হয়েছে, আমি যেটুকু পারবো এখন তা হলো এদের এখানে এক জায়গাতে বন্ধন করে দিতে। কেবল কোন মহাশক্তিধর সাধক পারবেন এই পিশাচদের নাশ করতে। আর তুমি এক কাজ করো, ভবিষ্যতে কেউ যেন এখানে না আসে তার জন্য প্রহরা রেখো। যতদিন না সেই মহাশক্তি আসছে ততদিন। কারণ যদি এক দেহের রক্ত এরা পায় তবে একজন প্রেত এই গণ্ডি কেটে বেরোতে পারবে। আর যদি 12 দেহের নর রক্ত পায় এরা এখান থেকে বেরিয়ে পড়ে ছড়িয়ে যাবে। সে বিভীষিকা কল্পনাতেও আনতে পারবে না। সেই থেকে আজ অবধি জঙ্গলের প্রান্ত বরাবর আমাদের মাহিনা করা কেউ না কেউ থাকে যে বহিরাগতদের আটকে থাকে। আপনি সেই সম্পত্তি উদ্ধার করতে চান? লজ্জা করে বলি গোসাই, আজ আমাদের অবস্থা পড়তির দিকে, তাই আমরা উদ্ধার করতে চাই। আসলে ভয়টা কোথায় জানেন? লোভী লোক যদি সম্পত্তির জন্য লালায়িত হয় তবে তারা মারা গেলে তাদের প্রেত না জানি কত ভয়ঙ্কর হবে। আজও গোসাই মাথা নাড়েন। প্রসাদ বলেন, কিন্তু কথা হলো তারা নররক্ত পাবে কি? বিজয়াচরণ বলেছিলেন যদি কৃষ্ণপক্ষের কোনো তিথিতে একবার ওখানে কেউ যদি যায় তাকে নাকি যেতেই হবে আবার, যদি কোনো প্রেতকে সে দেখে থাকে তো। আর কৃষ্ণপক্ষের চতুর্দশী বা অমাবস্যা তিথিতে কেউ সূর্যাস্ত নাগাদ যদি ওখানে থাকে তবে তার রক্ত ওরা পাবেই। যে প্রেত প্রথম সেই রক্ত পাবে সেই সবার আগে বেরোবে। কোনো শান্তি সস্তায়ন এর মাঝে করাননি? কেউই সাহস করে যেতে চাননি কথাটা শুনে। প্রসাদ ঠাকুর, আপনি মহা সাধক, হয়তো আমাকে সাহায্য করতে পারেন। বাস্তবে ফিরে এলেন প্রসাদ। আসলে তিনি বুঝতে পারছিলেন না তার কি করা উচিত। কোথায় সেই মহাশক্তিধর সাধক? সাথে সাথেই
তার মাথায় খেলল একটা কথা, আজকেই তো কৃষ্ণপক্ষের চতুর্দশী। চিন্তিত রামপ্রসাদ গুনগুন করে গান করতে করতে ভেতরে পূজার ঘরে ঢুকলেন। কি শোভা হয়েছে গায়, আবির রুধির গায়, কি শোভা হয়েছে গায়, কাম আদি মোহ যায়, ফেরিলে অমনি হঠাৎ তিনি লাফিয়ে উঠলেন। তার সামনে মা শঙ্করীর বিগ্রহ, আর বিগ্রহের গলায় নরমুণ্ডমালা ঝুলছে, চোখে হাসির ঝলক। তাই তো, আর এখনই কি গাইলেন তিনি? আবির রুধির গায়। তক্ষুনি দৌড়ে গিয়ে ডাক দিলেন প্রসাদ। ও গোসাই, গোসাই গো, শিগগির আসুন, শিগগির আসুন। সূর্যের আলো এত কম যে একে অপরের মুখ আবছা বোঝা যাচ্ছে, কিন্তু এইমাত্র যে কথাটা শুনল সবাই, তাতে করে লেঠেলরা যে একটুও ঘাবড়ায়নি তা নয়, তারাও শুনেছে। কিন্তু মাথার ওপর মনিবের হুকুম আছে কিনা। সর্দার, এদের বেঁধে ফেলে নিয়ে যাই, এমনিতেও জায়গাটা ভালো না। জগাই মাথা নেড়ে ইশারা করতেই সে এগিয়ে গেল এক পা। ঠিক তক্ষুনি আকাশ বাতাস কাঁপিয়ে হাসির শব্দ এলো। সেই হাসি শুনে ওখানেই জমে গেল যেন লোকটা। সে একা নয়, সবাই একসাথে পাথরের মতো দাঁড়িয়ে আছে। এ হাসি মানুষের না প্রেতের? আর একবার হেসে উঠল কে যেন। এবারে নারী কণ্ঠ। কি ভয়াবহ শব্দ! কানে তালা লেগে যাচ্ছে, রক্ত জমে যাচ্ছে যেন। হঠাৎ নরহরির চুল ধরে কে যেন টানতে লাগলো উপরে। ভয়ের চোটে সে চেঁচিয়ে উঠল, সকলে সভয়ে দেখল প্রায় এক মানুষ সমান উঁচুতে নরহরি উঠল, তারপর থপ করে পড়ল। আর এক মুহূর্ত এখানে থাকা যায় না। সবকিছু ভুলে সবাই দৌড় মারল নৌকার দিকে। বেশ কিছুটা দৌড়াবার পর যখন ঘাটের কাছে পৌঁছাবার কথা তাদের, হঠাৎ একজন লেঠেল একটা গাছের গায়ে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গেল, এবং তারা সকলে আবিষ্কার করল যে ঘুরে ফিরে আবার একই জায়গাতে চলে এসেছে। কোথায় এলাম রে বাবা, কোথায় এলাম? আগুন জ্বালা, আগুন জ্বালা। কি দিয়ে জ্বালাবো সর্দার? যা পারিস তাই যে আগুন জ্বালা আগে। প্রায় নিভে আসা সূর্যের আলোতে জগাই দেখল একটা শুকনো কাঠের ডাল পড়ে। সেটা সে তুলে আনল, কিন্তু কাঠটা অনেক লম্বা। এত লম্বা কাঠ! জগাই মুখ তুলে দেখল, আর দেখতে গিয়ে তার মনে হলো হৃৎপিণ্ড বোধহয় থমকে যাবে। বাকিরাও সেভাবে তাকিয়ে রইল। কাঠ নয়, একটা শুকনো সরু হাত। আর হাতের মালিক পাশের পাকুড় গাছের ডাল থেকে তাদের দিকে তাকিয়ে আছে। শুকনো কাঠের মতো দেখতে, কালচে খয়েরি রঙের দেহটা। আর কিছু বোঝা গেল না এই আলোতে। ভাববার সময় ছিল না কারোর। বিপদ বোধহয় শত্রু মিত্র এক করে দেয়। নরহরি চেঁচিয়ে উঠল, শিগগির সবাই ওই বাড়ির ভেতর চলো। কিন্তু তারা লক্ষ্য করল না
যে কজন তাদের মধ্যে একসাথে আসছে। প্রসাদ, তুমি যা বলছো এ তো। গোসাই, ত্রিলোকতারিণী ছাড়া আর কে বা আছে? শক্তিধর সাধকের কি প্রয়োজন যখন মহাশক্তি সাক্ষাৎ আছেন? প্রেত সংস্থা চামুণ্ডা রূপে মায়ের আবির্ভাবের সময় এসেছে। তার গায়ে আবিরের মতো রুধির লাগুক, তিনি দেহি জীবনের মোহনাশের মতো বিদেহী ভয়কে নাশ করবেন। তা তিনি যখন কন্যা রূপে তোমার বেড়া বেঁধে দেন, তখন তিনি তোমার ডাকে আসবেন বই কি। যাও প্রসাদ। প্রসাদ ধীরে ধীরে গিয়ে বসলেন মায়ের সামনে। তাঁর শঙ্করী মা একেবারে বালিকার মতো দেখতে, কিন্তু আজ প্রদীপের আলোতে একটা জিনিস দেখে তিনি চমকে উঠলেন। মায়ের সামনে একটা বড় রক্তবিন্দু। নিজের ঘরে অস্থিরভাবে পায়চারি করছিল জগৎ ঠাকুর। পাশে তার ছেলে ভরত। সত্যি বলতে গেলে বাপকা বেটা যাকে বলে, ভরত তাই। বাবা, আরে তুমি এত উত্তেজিত হয়েও না, আমরা কালকে সকালবেলায় যাব তো। জগাই যেখানে গেছে সেখানে এত দেরি হওয়ার কথা না রে। আমার এবার কেমন একটা লাগছে। ঠিক এই সময় বাইরে থেকে কার ডাক শোনা গেল। শুনে দুজনেই বেরিয়ে এলো। এ কি রে জগা, এ কি অবস্থা তোর? সত্যি দেখার মতো অবস্থা। হাত পা রক্তে মাখামাখি, মাথায় ফেটটি। কোনো মতে বলল, আপনারা এক্ষুনি দুই লেটেলকে নিয়ে চলুন। ওদের পিছু পিছু হরিপালের সেই জায়গাটা খুঁজে পেয়েছি, কিন্তু বাকিটা বলতে পারছি না। আপনারা এক্ষুনি না গেলে সব হাত চালা হবে। কিছুক্ষণের মধ্যে চারজনকে নিয়ে জগা রওনা হলো। দুটো ঘোড়ার গাড়ি কোথা থেকে জগাই জোগাড় করেছে। গাড়িতে উঠে বসতেই গাড়ি যেন পক্ষীরাজের বেগে ছুটে চলল। সেই দেখে জগার মুখে একটা ভয়াল হাসি ফুটে উঠল। তার সদন্ত দেখা গেল, তাতে রক্ত লেগে। ওদিকে ৮, এরা ৪, দুয়ে মিলে ১২ দেহের নররক্ত। একজন তো গেছে, আর এরা গেলে আজকেই সব প্রেত মুক্ত হবে। বাড়িটার ভেতরে যে বহু বছর কারোর পা পড়েনি বোঝাই যায়। স্যাঁতস্যাঁতে শ্যাওলা আর ভ্যাপসা গন্ধ এই অন্ধকারেও মনকে আচ্ছন্ন করে দেয়। কেউ কারোর মুখ দেখতে পাচ্ছে না, এত অন্ধকার। কারুর কাছেই নেই। নরহরির বা গোরাচাঁদের রাতের বেলা কাজ থাকে, আর ৫টা লোকের থেকে অন্ধকারে তাদের দৃষ্টি বেশি চলে। কিন্তু তারাও যেন সবকিছু ঠাহর করতে পারছে না। হঠাৎ গোরাচাঁদ বলে উঠল, আমাদের মধ্যে কে যেন একজন নেই। সবার মধ্যে চাপা গুঞ্জন শোনা গেল। একজন লেঠেল সবাইকে থামিয়ে বলল, সবাই দাঁড়া, আমি দেখছি। সবাই হাত বাড়া। এইখানে ধরে দেখি। এই তো আমি ১, তারপরে ২, ৩, ৪, ৫, ৬, ৭, আর এই তো ৮। কিন্তু এই হাতটা কার? আমাদের মধ্যে কারোর হাত তো এমন মোমের মতো না। এই তুই কে? চিৎকারের রেশ হাওয়ায় মিলিয়ে গেল। সবাই শিউরে উঠে শুনল একটা
কড়মড় করে কি যেন খাবার শব্দ, সাথে রক্তের গন্ধ নাকে এলো সবার। বাকিরা বুঝে গেল তারা যেখানে এসেছে সেখান থেকে কারুর ছাড় নেই, না মরা অবধি। আজকে চতুর্দশীর পূজাতেও লোক এসেছে রামপ্রসাদের বাড়িতে। প্রসাদ নিবিষ্ট মনে পূজা করছেন। হঠাৎ একজন চেঁচিয়ে উঠল, ওটা কি প্রসাদ ঠাকুর? প্রসাদের তন্ময়তা ভাঙল। তিনি বিস্ফারিত চোখে দেখলেন সেই রক্তবিন্দুর পাশে আর একটা বড় রক্তবিন্দু ফুটে উঠেছে। তৃতীয়ের আভাস ফুটে উঠছে। কি খেলা দেখাচ্ছিস মা, কি খেলা দেখাচ্ছিস? এক মুহূর্ত দেরি না করে জপ শুরু করলেন প্রসাদ। ওম ক্রিং ক্রিং রিং রিং হিং হিং দক্ষিণে কালিকে ক্রিং 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 রিং 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 স্বাহা ধর্মার্থমক্ষরে দেবী নারায়ণী নমস্তুতে। অন্ধকারে কাঠ পুতুলের মতো দাঁড়িয়েছিল ওরা ছজন। প্রতি মুহূর্তে মৃত্যুর অপেক্ষা, যে কোনো মুহূর্তে যে কোনো কারোর প্রাণ যাবে। গোরাচাঁদের মনটা একবার হু হু করে উঠল ওর বাড়ির জন্য। অবশ্য ওর একার না, সবারই। ধীর গলায় গোরা বলল, হরি, আমাদের কপালে এইভাবে মরণ লেখা ছিল রে। হরি হরি, এই হরি। নরহরি সাড়া দিল না। গোরাচাঁদের মুখ শুকিয়ে গেল। ঠিক তখনই ধূপ করে একটা শব্দ হলো মাটিতে, আর সাথে একটা জান্তব চিৎকার, আর্তনাদ। গোরা, ওটা ওটা আমাকে নিয়ে না মেরে ফেলে দিল কেন রে? আবার একটা ভয়ানক হাসিতে চারপাশ ভরে গেল। অদ্ভুত উৎকণ্ঠাতে কাটতে লাগলো সময়। এইখানে যে অশরীরীরা আছে তারা যে শুধু তাদের মেরে ফেলে ক্ষান্ত হবে তা নয়, তাদের যেন অজগরের মতো ঘিরে ধরে প্রাণ ধীরে ধীরে শুকিয়ে নেবে, তারপর মারবে। ঠিক সেই মুহূর্তে সবার চোখে একটা আলোর ঝলক এসে লাগলো। সবার ঘাড় ঘুরল সেদিকে। দরজার মুখে মশাল হাতে দাঁড়িয়ে জগৎ ঠাকুর, তার ছেলে ভরত, দুজন লেঠেল, আর ও কর্তা, আপনার সাথে ওকে। একজন লেঠেল চিৎকার করে উঠল। জগাই তো মশাল হাতে আসছিল, কে আবার? চারজন দ্রুত ঘাড় ঘোরালো পিছনে। জগাই কোথায়? এ তো 1.5 মানুষ উঁচু একটা মানুষ। না, মানুষ বললে ভুল হবে। মানুষের গায়ের রং এত কালো হয় না, নখ এত ধারালো আর বড় হয় না। তার আগুনের মতো চোখের দৃষ্টি সোজা ভরতের দিকে। সে হাত বাড়ালো ভরতের দিকে। আর্তনাদে ভরে উঠল চারদিক। ওদিকে প্রসাদ এক মনে জপ করছেন। মহামায়া ছাড়া কেউ নেই যে এই ভয়াবহ বিপদ থেকে বাঁচায়। মায়ের সামনের রক্তবিন্দুগুলো কেন ফুটে উঠছে সেটা তিনিই সম্মুখ বুঝতে পারছেন। উপস্থিত লোকেরা মায়ের লীলা ভেবে জয়ধ্বনি করছে মায়ের। বেড়ার পাশে দাঁড়িয়ে সেটা শুনছেন আজু গোসাই। রক্তের ফোঁটার সংখ্যা 10 হলো ক্রমে। আর মাত্র 2। তাহলে কি এবার সত্যি মহাবিপদ আসন্ন? রামপ্রসাদ আর ভাবতে পারলেন না। জপ ছেড়ে
হঠাৎ টুকরে উঠলেন। তখনই তার নজরে পড়ল তৃতীয় রক্তবিন্দু ভালো করে ফোটেনি, চতুর্থ থেকে একাদশ বেশ স্পষ্ট, দ্বাদশ বিন্দু আবার ফুটতে ফুটতে থেমে গেল এবং থেমে রইল। প্রসাদ এতক্ষণে বুঝতে পারলেন সবকিছু। মায়ের চরণ ধরে কেঁদে পড়লেন। মশালটা ছিটকে গিয়েছিল জগৎ ঠাকুরের লেঠেলের হাত থেকে। নিভু নিভু আলোতে গোরাচাঁদ আর নরহরি দেখতে পাচ্ছিল আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের দেহাংশ, যারা কয়েক ঘন্টা আগে ওদের সাথে ছিল, আর তাদের ঘিরে আছে যারা, তাদের দেহ অস্থি চর্মসার, হিংস্র মুখ, রক্ত লাগা দাঁত। সে মুখের বর্ণনা মানুষ ভাষায় করতে পারে না। এতকাল গল্পই শুনেছে তারা। জগতের সব নিষ্ঠুরতা যেন এক হয়েছে প্রায় নগ্ন দেহগুলোর মুখে। তাদের সমবেত বিকট হাসিতে চারপাশ যেন আবার কেঁপে উঠল। গোরাচাঁদকে একটু আগে কে যেন টানতে চেষ্টা করেও ছেড়ে দিয়েছিল। সেই মুখের আঁচড়ে তার কাঁধ জ্বালা করছে। পালানো সম্ভব কি? না, দুজনেই এখন অবসন্ন, কেবল মৃত্যুর প্রতীক্ষা। মশালটাও জ্বলতে জ্বলতে নিভে গেল। হঠাৎ সেই নারকীয় হাসিকে থামিয়ে দিয়ে আর এক গর্জন কানে এলো। নারকীয় হাসি মুহূর্তে থেমে গেল। নরহরি বুঝতে পারল চারপাশে শুধু অন্ধকার নয়, বরং তার থেকেও বেশি গাঢ় কিছু রয়েছে। এবার শোনা গেল শুয়োরের মতো ঘোঁত ঘোঁত আওয়াজ এবং বাঘের মতো কি একটা গর্জন। তাদের উপর দিয়ে কারা যেন দৌড়ে গেল সেদিকে। এবার যে চিৎকার তারা শুনতে পেল তাতে মনে হলো কানের পর্দা ফেটে যাবে। সেই ভয়ানক প্রেত কণ্ঠগুলো যেন আর্তনাদ করতে লাগলো। হাওয়ায় কি যেন শোঁ শোঁ করে কাটার শব্দ হতে লাগলো। সেই ঘোঁত ঘোঁত আওয়াজ আর বাঘের গর্জন সমানে কানে আসছে। আর মাঝে মাঝে কি যেন চিবিয়ে খাওয়ার শব্দ আর আহত হওয়ার আর্তনাদ। দুজনের স্নায়ু আর নিতে পারল না, অজ্ঞান হয়ে পড়ে গেল তারা। পরদিন সকালে যখন দুজনের চেতনা ফিরল, তারা অবাক হয়ে তাকিয়ে দেখল কোথাও কিচ্ছু নেই। কাল রাতের বিভীষিকা সম্পূর্ণ উধাও। আশেপাশে সেই দেহাংশগুলো অবধি নেই। এমনকি পরশু যখন জায়গাটা দূর থেকে দেখতে এসেছিল, কেমন যেন একটা মনে হয়েছিল তাদের, কিন্তু আজ যেন সব চলে গিয়েছে। ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো দুজনে। প্রকৃতি যেন অনেকদিন পর হাসছে আবার। কার্তিকের সকালের হালকা মিঠে শীত। গোরাচাঁদ জিজ্ঞাসা করল, হরি, কিছু বুঝতে পারলি? পেরেছি। বল কি? উত্তর আমি দেব না, তবে স্বয়ং রামপ্রসাদ দেবেন। সারাদিন ধুমধাম করে আয়োজন হলো। মহানিশায় মায়ের পূজা সম্পন্ন হলো সাধক রামপ্রসাদের ঘরে। পরের দিন সকালে যখন মহাপ্রসাদ নিয়ে সব ভক্তেরা ফিরছে, তখন রামপ্রসাদ দেখলেন দুটো লোক তাঁর দাওয়ায় দাঁড়িয়ে। প্রসাদ চিনতে পেরে হেসে ডাকলেন, ওরে আয় আয়, কাল যখন এসেছিলি আমি দেখেছি, শুধু ডাকিনি, জানতাম জানতাম তোরা আসবি। দাঁড়া, আগে আগে বস, মায়ের প্রসাদ নে, আমি গোসাইকে ডাকি, দাঁড়া। খানিক পরে শঙ্করী মায়ের ঘরের বাইরে দাওয়ায় চারজনে বসে। রামপ্রসাদ আর রাজু গোসাইয়ের মুখোমুখি
নরহরি আর গোরাচাঁদ। সব শুনলেন তারা। নরহরি আর গোরা পুঙ্খানুপুঙ্খ বলেছে, কিছু বাদ দেয়নি। এবার বুঝেছি সব। কি বুঝেছো রামপ্রসাদ? এসব খ্যাপা মায়ের লীলা, মাগির আপ্তভাবে গুপ্ত লীলা। সব বললেন রামপ্রসাদ। তারপর বললেন, ওই তৃতীয় আর দ্বাদশ রক্তের ফোঁটাটা এদের জন্য ছিল গোসাই। এদের মা রক্ষা করেছেন। ওই রক্তের ফোঁটার তারই লক্ষণ। আর ওই বাঘের যে গর্জন ছিল, ওটা বাঘ না, সিংহের গর্জন। সিংহ? সিংহ? হ্যাঁ, মা একাধারে ভদ্রকালী, বারাহী আর নরসিংহী রূপে সেই প্রেতদের কুল নাশ করেছেন। কুল নাশ মানে? মায়ের হাতে পড়ে তাদের মুক্তি হলো। সেই প্রেত কি এত ভয়ঙ্কর যে আরো 2 সহচরীর প্রয়োজন হলো? চণ্ডী পড়ে দেখো, শুম্ভবদের সময় মায়ের সব রূপ এক দেহে লীন হয়েছিল। এবার মায়ের খেলা বোঝে কে? কেন যে ওখানে 3 রূপ নিয়ে গেলেন তা কে জানে। হয়তো 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 সেই প্রেতদের ভাগ্যে তাই ছিল যে তারা এইভাবে নাশ হবে। প্রসাদ এবার নরহরিদের দিকে ফিরে বললেন, তোরা পেটের দায়ে চুরি করিস, তাই মা সেই অপরাধ ধরেননি। কিন্তু ওদের অপরাধ ছিল ক্ষমার অযোগ্য, তাই ওদের মা মরতে দিয়েছেন। দুজনে প্রণাম করে চলে গেল। রামপ্রসাদ তাকালেন মা শঙ্করীর দিকে। কি মিষ্টি হাসি তার, দেখলেই প্রাণ ভরে যায়। প্রসাদ মৃদু স্বরে আর একবার বললেন, জয় মা, জয় মা। উঠে চলে যাচ্ছিলেন তিনি। হঠাৎ একটা কথা মনে হলো তার। এই যে জগৎ আর তার লেঠেলরা যারা প্রেত হস্তে অপঘাতে মরল, তাদের কি হবে? তারাও কি এবার প্রেত হয়ে ওখানে এভাবে ঘুরবে নাকি? আবার রামপ্রসাদ ফিরলেন মায়ের দিকে। দেখলেন মৃন্ময়ী বিগ্রহের লাল জীব যেন আরো বেশি লাল হয়ে উঠেছে। শুনছিলেন দিব্যপ্রিয় রায়চৌধুরীর কলমে হরিপালের অভিশপ্ত গ্রাম। গল্প পাঠে ছিলাম আমি তমাল। রামপ্রসাদের ভূমিকায় কৌশিক। এছাড়াও বিভিন্ন চরিত্রে আমার সঙ্গে ছিল এনামুল, অমিত, রিতম, নিহারেন্দু, নীল, শ্রীজাত, হ্যাপি এবং প্রীতম। শব্দগ্রহণে শ্রীজাত, আবহ নির্মাণে আমি তমাল। নতুন বছর আপনাদের জন্য শুভ হোক। সকলে ভালো থাকুন। শুভরাত্রি।